আমি ফারহানা রশিদ চিফলা। আজকের আলোচ্য বিষয় তাপমাত্রা নিয়ন্ত্রণে হাইপোথ্যালামাসের ভূমিকা এবং পেশি সংকোচনে স্লাইডিং ফিলামেন্ট মতবাদ। তাপমাত্রা নিয়ন্ত্রণ, থার্মোরেগুলেশন। তাপমাত্রা একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত উপাদান। বিভিন্ন জীবদেহে তাপমাত্রার ব্যাপ্তিও বেশ দীর্ঘ, বলা যায় 10 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। বিস্ময়করভাবে অনেক প্রোক্যারিওটিক জীব 45 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অবস্থান করে থাকে। আবার 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়ও জীবের অবস্থান লক্ষণীয়। প্রাণীদেরকে দেহের তাপমাত্রার ভিত্তিতে এক্টোথার্মিক এবং এন্ডোথার্মিক বলা হয়ে থাকে। উচ্চ শ্রেণী যারা আছে সেই প্রাণীদের দেহের তাপমাত্রা পরিবেশের সাথে পরিবর্তন হয়ে থাকে, উঠানামা করে, কিন্তু অন্যদিকে নিচু শ্রেণীর যে প্রাণীগুলো আছে তাদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার উপর নির্ভরশীল না। এক্টোথার্মাস হচ্ছে স্থলজ এক্টোথার্ম প্রাণীদের আচরণ, শারীরবৃত্তীয় কৌশল, তাপ নেওয়া বা ছেড়ে দেওয়া কাজে সহায়তা করে। তাপের বাহ্যিক যে উৎসগুলো যেমন হচ্ছে সূর্যের বিকিরণ, অন্য পরিবেশ থেকে তাপ সঞ্চালন ইত্যাদি হচ্ছে গিয়ে সহায়তা করে থাকে। দেহের বর্ণের পরিবর্তন, তাপ গ্রহণের পর দেহকে অন্যত্র স্থানান্তর, সূর্যালোক পরিহার, দেহের রক্ত প্রবাহ পরিবর্তন, শীতলকরণের জন্য বাষ্পীকরণের মাধ্যমে দেহ তাপের সমতা বজায় রাখা হয়। অর্থাৎ এদের পরিবেশের সাথে যে দেহের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন, সেটা সেই কৌশলগুলো বা সেই কাজে সহায়তা করে থাকে, বিভিন্ন শারীরবৃত্তীয় এবং আচরণগত কৌশলগুলো। এন্ডোথার্মস যারা, তাদের হচ্ছে এন্ডোথার্মিক প্রাণীরা মস্তিষ্কের হাইপোথ্যালামাসের মাধ্যমে হোমিওস্ট্যাসিস নিয়ন্ত্রণ করে। দেহের অভ্যন্তরে বিপাকীয় কার্যের পরিণতিতে তাপ উৎপন্ন হয়, বিশেষ করে কোষীয় শ্বসনের ফলে তাপ সৃষ্টি হয়ে থাকে। পেশি সংকোচন তাপ উৎপাদনে সহায়তা করে থাকে। তাপ উৎপাদন হার দেহের বিপাকীয় কার্যের হারের সাথে সমানুপাতিক হয়ে থাকে। হচ্ছে থার্মো রেগুলেশন, তাপ নিয়ন্ত্রণ উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর প্রাণীরা কিভাবে সংঘটিত হয়ে থাকে। উচ্চ শ্রেণীর মধ্যে তাপ যেহেতু সংঘটিত হয়, এন্ডোথার্মস যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া হচ্ছে গিয়ে মস্তিষ্কের হাইপোথ্যালামাসের মাধ্যমে হোমিওস্ট্যাসিসটা নিয়ন্ত্রণ করে থাকে। তাপমাত্রা নিয়ন্ত্রণে হাইপোথ্যালামাসের ভূমিকা। স্তন্যপায়ী প্রাণীদের অগ্র মস্তিষ্কে অবস্থিত হাইপোথ্যালামাস অংশ তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। মূলত থার্মোস্ট্যাট পদ্ধতিতে এই কাজটি সম্পন্ন হয়ে থাকে। এখানে সুইচ অন এবং অফ পদ্ধতি দ্বারা তাপের ক্ষয় ও সংরক্ষণ ঘটে থাকে। হাইপোথ্যালামাসে যে অংশটা আছে সেখানে হচ্ছে গিয়ে সুইচ অন অফ মতো বাটন আছে, যেটার মাধ্যমে হচ্ছে গিয়ে তাপের যে ক্ষয় এবং সংরক্ষণ সেটা ঘটে থাকে। এখানে শীতল ও উষ্ণ কেন্দ্রবিন্দুতে তাপ সংবেদী নিউরন থাকে, অর্থাৎ হাইপোথ্যালামাস অংশে যে নিউরনগুলো থাকে সেটা হচ্ছে তাপ সংবেদী। হাইপোথ্যালামাস ত্বক অথবা গভীর দেহকলা থেকে তাপ সংবেদী অঙ্গসমূহের মাধ্যমে উদ্দীপনাটা গ্রহণ করে। এরা মস্তিষ্কে প্রবাহমান রক্তের তাপমাত্রা শনাক্ত করে থাকে। যে অংশটা তাপ সংবেদী যে অঙ্গটা আছে সেটা হচ্ছে গিয়ে মস্তিষ্কে প্রবাহমান যে রক্তটা আছে সেই রক্তটা শনাক্ত করে থাকে। যখন টিস্যুর তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকে তখন শীতল কেন্দ্রবিন্দু, অর্থাৎ টিস্যুর মধ্যে যে তাপমাত্রাটা থাকে বাইরের তাপমাত্রার সাথে দেহের পরিবেশের সাথে দেহের তাপমাত্রার উঠানামা করে, এটা হচ্ছে গিয়ে উচ্চ শ্রেণীর প্রাণীদের দেখা যায়। সেই কারণে টিস্যুতে যখন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকে শীতল কেন্দ্রবিন্দু, যেটি কোল্ড সেন্টার বলা হয়ে থাকে, উত্তেজিত হয়ে তাপমাত্রা বৃদ্ধি করে। ওকে, অন্যদিকে তাপমাত্রা স্বাভাবিকের ঊর্ধ্বে হলে উষ্ণ কেন্দ্রবিন্দু হট সেন্টার যেটা, সেটা তাপ উৎপাদন মন্থর করে এবং তাপ ক্ষয় রোধ করে এবং একই সঙ্গে শীতল কেন্দ্রবিন্দুর কার্যকারিতা রহিত করে, মানে বন্ধ করে দেয়। টিস্যুর তাপমাত্রা যখন নিচে থাকে মানে শীতল থাকে তখন হচ্ছে কি শীতল যে কেন্দ্রবিন্দুটা সেটা উত্তেজিত হয়ে যায় যাতে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং টিস্যুটা তাপমাত্রা গ্রহণ করতে পারে, বৃদ্ধি যে তাপমাত্রা সেটা গ্রহণ করতে পারে। অন্যদিকে তাপমাত্রা যখন স্বাভাবিকের যে বেশি ঊর্ধ্বে হয় অর্থাৎ উষ্ণ হয়ে থাকে, গরম হয়ে থাকে, তখন তাপ উৎপাদন যেটা সেই স্থানটা মন্থর করে দেয়, মানে অফ করে দেয়। তাপ উৎপাদন যে সুইচটা সেটা হচ্ছে অফ করে দেয় এবং তাপমাত্রাটা রোধ করে এবং সাথে সাথে শীতল যে কেন্দ্রবিন্দুর কার্যকারিতা, যে শীতল যে অন সুইচটা সেটা হচ্ছে কি অন করে দেয়। এই
টিপিক্যাল দেহ তাপমাত্রার ব্যাপ্তি, এটা হচ্ছে গিয়ে ফারেনহাইট, এটা হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা 35 থেকে 6, 96, 98, 98.6, 100, 102, 104, এখানে আবার 40, 38.9, 37.8, 37, 36.7, অর্থাৎ এটা হচ্ছে কি স্বাভাবিক মাত্রা। এটা হচ্ছে কি উত্তেজনা রজচক্র এর পরবর্তী অর্ধাংশে যে সময়কাল সেইখানে, এবং এটা অতিরিক্ত ব্যায়ামের ফলে এই থার্মোস্ট্যাটটা বেড়ে যায়। এটা হচ্ছে গিয়ে শীতলতম স্থান, ঠান্ডা আবহাওয়ায় ভোরের ঘুমে। হৃদযন্ত্র অকার্যকর হয়ে গেলে মৃত্যু ঘটায় হচ্ছে গিয়ে 26.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু ঘটে 43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আর 109 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়। হচ্ছে মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণে হাইপোথ্যালামাসের ভূমিকা, অর্থাৎ হাইপোথ্যালামাসের যে অংশটা আছে সেটা হচ্ছে কি সুইচ অন এবং অফের মতো কাজ করে। টিস্যু যদি উত্তপ্ত হয় তবে সেই যে অফ বাটন, যেটা তাপমাত্রা উৎপাদনের যে অফ বাটনটা, সেটা হচ্ছে গিয়ে অফ করে দেয়, এবং টিস্যু যদি শীতল হয়ে থাকে তাহলে ওইটা হচ্ছে গিয়ে অন হয়ে যায়। এই হলো কি তাপমাত্রা নিয়ন্ত্রণে হাইপোথ্যালামাসের ভূমিকা। এরপরে আসবো স্লাইডিং ফিলামেন্ট, পেশি সংকোচনে স্লাইডিং ফিলামেন্ট মতবাদ। পেশি হচ্ছে গিয়ে সংকোচন প্রসারণ ধর্মী যে কলা দেহের বিভিন্ন অঙ্গ বা অংশের স্পন্দন ও নড়াচড়া সহ সামগ্রিকভাবে প্রাণীর চলাচলে সহায়তা করে তাকে হচ্ছে গিয়ে পেশি কলা বলা হয়ে থাকে। কঙ্কাল পেশিগুলো অস্থির সাথে সংলগ্ন অবস্থায় থাকে, এবং যে সকল পেশি সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছা অনুযায়ী ঘটে তাদেরকেই বলা হচ্ছে গিয়ে ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি। এই ধরনের পেশি টেন্ডনের মাধ্যমে, এই যে টেন্ডন, এই টেন্ডনের মাধ্যমে অস্থির সাথে সংযুক্ত থাকে বলে এরা অস্থিপেশি নামেও পরিচিত হয়ে থাকে। বিভিন্ন প্রকার সংযোগী কলা অস্থিপেশিকে অবলম্বন দান করে থাকে। এদের মধ্য দিয়ে রক্তনালী, স্নায়ুতন্ত্র, তন্তু পেশিতে প্রবিষ্ট হয়। একটি সম্পূর্ণ পেশির আবৃতকারী সংযোগী কলাস্তরকে এপিমাইসিস বলা হয়ে থাকে। এই যে সম্পূর্ণ যে আবিষ্ট করে রাখতেছে সেটা হচ্ছে কি এপিমাইসিস। এপিমাইসিয়ামের ভিতরে সমগ্র পেশিটি ক্ষুদ্র ক্ষুদ্র বান্ডলে বিভক্ত হয়ে থাকে। বান্ডলের আবরণী সংযোগী কলাস্তরের নাম হচ্ছে কি পেরিমাইসিয়াম। এই স্থানটাকে, এটাকে বলা হয় পেরিমাইসিয়াম। আবার প্রতিটি বান্ডল অসংখ্য পেশিতন্তু অর্থাৎ পেশিকোষের সমন্বয়ে গঠিত। এসব পেশিকোষের আবৃতকারী সংযোগী কলাকে বলা হয় এন্ডোমাইসিয়াম। এই যে অংশগুলো সেটা হচ্ছে এন্ডোমাইসিয়াম। এটা অস্থি টেন্ডনের মাধ্যমে এই পেশিকোষটা আবৃত হয়েছে। একদম সংযোজী কলা যেটা হচ্ছে কি সম্পূর্ণরূপে প্রবিষ্ট করে রাখে তাকে এপিমাইসিয়াম বলে। এপিমাইসিয়ামের যে অংশগুলো ক্ষুদ্র বান্ডলে বিভক্ত হয়ে থাকে সেটা হচ্ছে কি পেরিমাইসিয়াম। পেরিমাইসিয়াম যে ক্ষুদ্র বান্ডলে, আরো বেশি ক্ষুদ্র বান্ডলে যায় সেটাকে বলা হয়েছে কি এন্ডোমাইসিয়াম। এই অংশগুলো হচ্ছে কি নিউক্লিয়াস। পেশি কোষের নির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্য দেখা যায়। ভ্রূণীয় মেসোডার্ম থেকে পেশি কলা উৎপন্ন হয়ে থাকে। মায়োব্লাস্ট নামক আদিকোষ রূপান্তরিত হয়ে তন্তুর মতো বেশ লম্বা পেশিকোষের রূপান্তর ঘটে থাকে। পেশিকোষের বাইরের কোষ আবরণীকে সার্কোলেমা বলা হয়ে থাকে। পেশির যে আবরণীর বাইরে যেটা সেটাকে হচ্ছে সার্কোলেমা বলা হয়, এবং সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলা হয়ে থাকে। সার্কোপ্লাজমে অসংখ্য মায়োফাইব্রিল পরস্পর সন্নিবেশিত হয়ে, এই যে মায়োফাইব্রিল, এইটা অসংখ্য মায়োফাইব্রিল সজ্জিত থাকে, এবং হচ্ছে গিয়ে গুচ্ছবদ্ধ অ্যাক্টিন ও মায়োসিন নামক প্রোটিন ফিলামেন্ট দ্বারা মায়োফাইব্রিল গঠিত হয়ে থাকে। এই সার্কোলেমার মধ্যে যে মায়োফাইব্রিলগুলো আছে সেই মায়োফাইব্রিলের মধ্যে আবার মায়োসিন এবং অ্যাক্টিন এই দুইটা হচ্ছে গিয়ে প্রোটিন যে ফিলামেন্ট, এই দ্বারা মায়োফাইব্রিলটা গঠিত হয়ে থাকে। অস্থিপেশির কোষগুলো হচ্ছে গিয়ে বেলনাকার ধরনের, সরু এবং বেশ লম্বা। এদের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 1 থেকে 40 মিলিমিটার এবং ব্যাস হচ্ছে গিয়ে 10 থেকে 100 মিলিমাইক্রন পর্যন্ত হতে পারে। প্রতিটি পেশিকোষের আবরণী ঝিল্লিকে সার্কোলেমা বলা হয়ে থাকে। অর্থাৎ পেশি কোষ যেটা, সেটার যে আবরণটা আছে সেটাই হচ্ছে গিয়ে সার্কোলেমা। স্লাইডিং ফিলামেন্টের এই যে এটা হচ্ছে গিয়ে সার্কোলেমা, যে আবৃত করে রাখছে যেটা, সেটা হচ্ছে গিয়ে সার্কোলেমা। সার্কোলেমার অভ্যন্তর ভাগ সার্কোপ্লাজমা নামক তরলে পূর্ণ থাকে।
এটা হচ্ছে কি সার্কোপ্লাজম, এই তরল সার্কোলেমার মধ্যে সার্কোপ্লাজম অবস্থান করছে তরল আকারে। সার্কোপ্লাজমিক রেটিকুলাম, প্রোটিন, লিপিড, গ্লাইকোজেন ইত্যাদি ভাসমান থাকে এইখানে। মানে তরল যেটা আছে সেই তরলের মাধ্যমে সার্কোপ্লাজমিক রেটিকুলাম, প্রোটিন, লিপিড এগুলো হচ্ছে কি ভাসমান অবস্থায় থাকে। নিউক্লিয়াস গুলো সার্কোলেমা ঘেঁষে অবস্থান করে, এই সার্কোলেমার এই স্থানটাতে হচ্ছে কি অবস্থান করে। এছাড়া সাইটোপ্লাজমে মায়োফাইব্রিল নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অসংখ্য প্রোটিন তন্তু ডুবানো থাকে। মায়োফাইব্রিল অনেকগুলো প্রোটিন তন্তু ডুবানো থাকে। মায়োফাইব্রিল কি? মায়োফাইব্রিল হচ্ছে মায়োফাইব্রিল তন্তুগুলো পেশিকলা সংকোচন উপাদান, অর্থাৎ স্লাইডিং ফিলামেন্ট যে মতবাদ, সেই মতবাদে হচ্ছে মায়োফাইব্রিলটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। কারণ মায়োফাইব্রিলের মধ্যে যে প্রোটিন তন্তুগুলো আছে সেগুলি হচ্ছে গিয়ে পেশিটাকে সংকোচনে সহায়তা করে থাকে, অর্থাৎ প্রধান উপাদান। প্রতিটি পেশিকোষের সার্কোপ্লাজমে এরা সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। এক একটি মায়োফাইব্রিলে এরা হচ্ছে গিয়ে যে এরকম সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। এক একটি মায়োফাইব্রিলের ব্যাস প্রায় হচ্ছে গিয়ে 0.5 মিলিমাইক্রন থেকে 2 মিলিমাইক্রন। এরা অনেকগুলো ফিলামেন্ট নিয়ে গঠিত হয়। ফিলামেন্টগুলো দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে মায়োসিন ফিলামেন্ট এবং একটি হচ্ছে গিয়ে অ্যাক্টিন ফিলামেন্ট। মায়োসিন ফিলামেন্ট যেটা, এই যে এদের ব্যাস হচ্ছে 100 অ্যাংস্ট্রম এবং হচ্ছে গিয়ে দৈর্ঘ্য প্রায় 1.5 মিলিমাইক্রন। দুই ধরনের, হালকা মায়োসিন এবং ভারী মায়োসিন। এই যে অঞ্চলটা এটা হচ্ছে গিয়ে একটা অংশ এবং এটা হচ্ছে গিয়ে আরেকটা অংশ। এটা হচ্ছে কুণ্ডলীকৃতভাবে দুইটা পলিপেপটাইড চেন নিয়ে গঠিত। এটাকে দণ্ড বলা হয়, এটাকে হচ্ছে গিয়ে মস্তক বলা হয়ে থাকে। এটা হচ্ছে কি মায়োসিন। মায়োফাইব্রিলের মধ্যে যে দুইটা প্রোটিন, সেটা একটা হচ্ছে গিয়ে মায়োসিন এবং একটা হচ্ছে গিয়ে অ্যাক্টিন। অ্যাক্টিন হচ্ছে এই ফিলামেন্টগুলো অপেক্ষাকৃত ধরনের পাতলা। এর ব্যাস হচ্ছে গিয়ে 50 অ্যাংস্ট্রম এবং এর দৈর্ঘ্য প্রায় হচ্ছে কি 1 মিলিমাইক্রন। এদেরটা ছিল হচ্ছে মায়োফাইব্রিল যেটা, মায়োসিন যেটা, সেটা হচ্ছে গিয়ে 100 অ্যাংস্ট্রম এবং হচ্ছে কি 1.5, অর্থাৎ মোটা ধরনের। এটা হচ্ছে কি অপেক্ষাকৃত পাতলা ধরনের 50 এবং হচ্ছে গিয়ে 1 মিলিমাইক্রন। ফিলামেন্ট দুইটা, এই যে এক একটি ফিলামেন্ট যেটা, সেটা হচ্ছে দুইটা করে তন্তুময় এফ অ্যাক্টিনের সূত্রক দ্বারা গঠিত। এফ অ্যাক্টিন, এই সূত্রক দুইটা দ্বারা ডিএনএর মতো যে দুইটা সূত্রক দ্বারা যে প্যাঁচানো অবস্থায় থাকে সেরকম এফ অ্যাক্টিনের সূত্রক দ্বারা গঠিত। সূত্রক দুটি কুণ্ডলীকৃতভাবে অবস্থান করে, কুণ্ডলী আকারে অবস্থান করে। এফ অ্যাক্টিন আবার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার জি অ্যাক্টিন সমন্বয়ে গঠিত। এই যে অংশগুলো সেটা হচ্ছে জি অ্যাক্টিন, এই সমন্বয়ে গঠিত। এফ অ্যাক্টিন দ্বয়ের প্রতিটি পাকে প্রায় 13টির মতো জি অ্যাক্টিন অণু থাকে। জি অ্যাক্টিন অণুর সাথে আবার যুক্ত থাকে এডিপি অণু, এটার সাথে এডিপি অণু যুক্ত থাকে। অপেক্ষাকৃত এই এডিপি অণু হচ্ছে অ্যাক্টিনের ক্রিয়াস্থান এবং এদের সাথে মায়োসিনের ক্রস ব্রিজ বিক্রিয়া দ্বারাই পেশি সংকোচন ঘটে থাকে। অর্থাৎ এই যে ক্রস ব্রিজ হচ্ছে, এখানে যে ক্রস ব্রিজ হয় সেটা হচ্ছে কি এই অ্যাক্টিন যেটা, এই যে এই অ্যাক্টিন যেগুলো, সেই অ্যাক্টিনের মাধ্যমেই হয়ে থাকে। যে ট্রোপোমায়োসিন বলা হয়, এটা হচ্ছে কি অ্যাক্টিনের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে ক্রস ব্রিজটা। এখানে যে এডিপিটা থাকে সেটাই হচ্ছে গিয়ে অ্যাক্টিনের ক্রিয়াস্থান এবং এর মাধ্যমে এই পেশি সংকোচনটা হয়ে থাকে। অ্যাক্টিন ফিলামেন্টকে পরিবেষ্টন করে ট্রোপোমায়োসিন নামক প্রোটিন দ্বারা তৈরি দুইটা চেইন, একটা চেইন এই একটা চেইন, ট্রোপোমায়োসিন, এটাকে বলা হয় ট্রোপোমায়োসিন এই চেইনটা। অ্যাক্টিন মায়োফিলামেন্টের তৃতীয় প্রোটিনটি হচ্ছে ট্রপোনিন। ট্রপোনিন মূলত এই যে তিনটা যে অংশ দেখা যাচ্ছে বলের মধ্যে, এটা ট্রপোনিন। তিনটা গ্লোবিউলার প্রোটিনের কমপ্লেক্স থাকে, ট্রপোনিন কমপ্লেক্স বলা হয়ে থাকে। একে ট্রপোনিন কমপ্লেক্স বলা হয়ে থাকে, তিনটা অংশ যেটা থাকে। ট্রপোনিন ক্যালসিয়াম আয়নের অনুপস্থিতিতে এটিপিএস এনজাইমকে নিষ্ক্রিয় করে দেয়। অর্থাৎ ক্যালসিয়াম আয়ন যখন আসে টিউবিউল থেকে, ক্যালসিয়ামটা আসে যে টি টিউবেল, এখান থেকে যে এই যে অণুগুলো, সেই অণুগুলো এখানে চলে আসে। এই অণুগুলো চলে আসার ফলে যখন ক্যালসিয়াম আয়নটা থাকে না, তখন এটিপিএস এনজাইমকে নিষ্ক্রিয় করে রাখে ট্রপোনিনটা। এখানে যে এটিপিএস এনজাইম আছে, যদি ক্যালসিয়াম আসে এটা সক্রিয় হয়, যদি ক্যালসিয়াম না আসে তাহলে এটিপিএস যে এনজাইমটা আছে ট্রপোনিন, সেটাকে নিষ্ক্রিয় করে রাখে।
ট্রপোনিন কমপ্লেক্স একটি ক্যালসিয়াম নির্ভর সুইচ যা পেশি সংকোচনের সময় নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে। এই হচ্ছে মায়োসিন ফিলামেন্ট শিথিল অবস্থায় থাকে এবং এটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট, অর্থাৎ মায়োসিন এবং হচ্ছে কি এই দুই দিকে অ্যাক্টিন ফিলামেন্ট থাকে। এটা হচ্ছে জেড লাইন, জেড লাইন সজ্জিত অবস্থায় সজ্জিতকরণ, এটা হচ্ছে মায়োসিন ফিলামেন্ট এবং এইগুলো হচ্ছে কি অ্যাক্টিন ফিলামেন্ট। এই অ্যাক্টিন ফিলামেন্ট এবং এই যে মায়োসিন ফিলামেন্ট দেখলাম, এই মায়োসিন ফিলামেন্টটাই হচ্ছে এটা। দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি মস্তক, একটা হচ্ছে দণ্ড মায়োসিনের। এরপরে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে পেশিকোষের আন্তঃপ্লাজমীয় জালিকাকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়ে থাকে। মায়োফাইব্রিলকে ঘিরে সাইটোপ্লাজমিক রেটিকুলামটা অবস্থান করে। মায়োফাইব্রিলতে মায়োসিন এবং অ্যাক্টিনের ছিল এবং এইটাকে ঘিরে যে প্লাজমটা আছে সেটাকেই বলা হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। পেশি সংকোচনে স্লাইডিং ফিলামেন্ট মতবাদ। পেশি সংকোচন পদ্ধতি ব্যাখ্যা করার জন্য যে মতবাদটা প্রচলিত থাকে তাকে হচ্ছে কি স্লাইডিং ফিলামেন্ট থিওরি বলা হয়ে থাকে। ইংরেজি শারীরবিদ এ.এফ. হাক্সলে, এইচ.এফ. হাক্সলে, জনসন, জে জনসন পৃথকভাবে 1950 সালে এই মতবাদটি প্রস্তাব করে থাকেন। বর্তমানে এই মতবাদটি হচ্ছে সর্বাধিক স্বীকৃত। ফেস কন্ট্রাস্ট এবং ইন্টারফেরেন্স অনুবীক্ষণ যন্ত্রে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে এই মতবাদটা প্রতিষ্ঠিত হয়ে থাকে। এই মতবাদ অনুসারে সার্কোমিয়ার সংকুচিত হতে সক্ষম এবং সার্কোমিয়ারই হচ্ছে গিয়ে পেশির কার্যকরী একক। সার্কোমিয়ারটা হচ্ছে গিয়ে পেশির কার্যকরী একক। সার্কোমিয়ার মায়োসিন এবং অ্যাক্টিন মায়োফিলামেন্ট দ্বারা গঠিত। সার্কোমিয়ার ছিল মায়োসিন এবং হচ্ছে গিয়ে অ্যাক্টিন ফিলামেন্ট, এই দুইটার সমন্বয়ে গঠিত এই সার্কোমিয়ারটা। এবং পেশি সংকোচন কৌশলে মায়োসিন ও অ্যাক্টিন ফিলামেন্টের বিন্যাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্টের কোনরূপ দৈর্ঘ্যের হ্রাস ঘটে না, বরং স্লাইডিং পদ্ধতিতে ফিলামেন্টগুলো আপেক্ষিক অবস্থানে পরিবর্তন ঘটে। এই মায়োসিন ফিলামেন্ট এবং এটা হচ্ছে গিয়ে অ্যাক্টিন ফিলামেন্ট, এই দুইটার কোনো সংকোচন ঘটে না, বরং হচ্ছে গিয়ে এই স্লাইডিং পদ্ধতিতে ফিলামেন্টগুলো শুধুমাত্র অবস্থা চেঞ্জ হয়, অবস্থার পরিবর্তন হয়। একটি সম্পূর্ণ অ্যাক্টিন মায়োফিলামেন্ট প্রকৃতপক্ষে অ্যাক্টিন, মায়োসিন এবং ট্রপোনিন দ্বারা গঠিত। ট্রপোনিন আবার তিনটা সাব ইউনিট, ট্রপোনিন 1-ITC এর একটি কমপ্লেক্স থাকে যাকে ট্রপোনিন কমপ্লেক্স বলা হয়ে থাকে। এটা হচ্ছে গিয়ে ট্রপোনিন কমপ্লেক্স। এই তিনটা যে অংশ সেটা হচ্ছে কি ট্রপোনিন কমপ্লেক্স। ট্রপোনিন কমপ্লেক্স এইটা অ্যাক্টিন, মায়োসিন এবং ট্রপোনিনের অণুগুলো স্বরূপ প্যাঁচানো সূত্রকে বিন্যস্ত থাকে। মোটা মায়োসিন ফিলামেন্ট এবং মায়োসিন অণু দ্বারা গঠিত। প্রতিটি অণু গোল মাথা এবং দণ্ড সম্পন্ন। এই যে প্রতিটি অণু এগুলো হচ্ছে গিয়ে গোল মাথা এবং দণ্ড সম্পন্ন হয়ে থাকে। সরু প্রোটিন মায়োফিলামেন্টের অর্থাৎ হচ্ছে কি অ্যাক্টিন যে মায়োফিলামেন্ট সেটা সার্কোমিয়ারের কেন্দ্রের দিকে গড়িয়ে আনার ফলশ্রুতিতে সার্কোমিয়ারের দৈর্ঘ্যটা হ্রাস পায় এবং সরু এবং মোটা প্রোটিন ফিলামেন্টের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন এক্ষেত্রে ঘটে না। গোল মাথা সম্পন্ন যে মায়োসিন সেটা হচ্ছে গিয়ে মায়োফিলামেন্টের ক্রসবীজের কার্যকারিতায় সংকোচনটা ঘটে থাকে, অর্থাৎ এইটা হচ্ছে গিয়ে পেশি সংকোচন স্লাইডিং ফিলামেন্টের মতবাদাংশে অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্টের সংগঠন কৌশল। এটা শিথিল অবস্থায় হচ্ছে কি এভাবে থাকে। এটা হচ্ছে গিয়ে অ্যাক্টিন, এটা মায়োসিন, এটা শিথিল অবস্থায় থাকে। যখন হচ্ছে কি সংকুচিত হয়ে যায় তখন এই যে দণ্ড মাথার যে অংশটা মায়োসিনের যে মাথাটা, সেই মাথাটা হচ্ছে কি অ্যাক্টিনের সাথে ক্রসবিজ ঘটে, অর্থাৎ অ্যাক্টিনের সাথে লেগে যায়। এটার ফলে ও এরকম করে এই অংশটা এরকম করে নিয়ে আসে, এটার সাথে ঢুকিয়ে দেয়, এরকম করে এটা নিয়ে আসে, আবার শিথিল হয়ে যায়, আবার পিছনে যায়, আবার যে অ্যাক্টিনটা আছে সেই অ্যাক্টিনটার সাথে যুক্ত হয়ে আবার এরকম করে নিয়ে আসে, এরকম স্লাইড করে করে নিয়ে আসে।
এদের গোল মাথা সন্নিহিত অ্যাক্টিন মায়োফিলামেন্টে সংযুক্ত হয়, অর্থাৎ ক্রস ব্রিজ তৈরি হয় এবং এরপরে কৌণিকভাবে আন্দোলিত হয়ে দোলে অ্যাক্টিন মায়োফিলামেন্টকে সার্কোমিয়ারের কেন্দ্রের দিকে টেনে নিয়ে আসে। মায়োসিন মস্তক অ্যাক্টিন ফিলামেন্টের যে স্থানে সংযুক্ত হয় তাকে বলা হয়েছে কি বাইন্ডিং স্থান। এই যে মায়োসিনের মস্তক সেগুলো হচ্ছে কি এই যে এটার সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে, এটার সাথে সংযুক্ত হয়। এই সংযুক্ত হওয়ার ফলে একটা এই সংযোগটাকে বলা হচ্ছে ক্রস ব্রিজ। ক্রস ব্রিজের এই স্থানে এই যে এটা বাইন্ডিং স্থান বলা হয়, এটাকে বাইন্ডিং স্থান বলে এবং নতুন বাইন্ডিং স্থানে পুনরায় এটা এই পিছনে গিয়ে দুলেটা এটা এটা নিয়ে আসার ফলে আবার দুলে আবার পিছনে যায়, পিছনে গিয়ে আবার আরেকটা যে অ্যাক্টিন ফিলামেন্ট আছে সেটার সাথে জুড়ে যায় এবং সেখানে ক্রস ব্রিজ তৈরি করে আবার নিয়ে আসে স্লাইডিং ভাবে। প্রতি সেকেন্ডে 50 থেকে 100 বার ক্রস ব্রিজ তৈরি হয় এবং বিমুক্ত হয়। প্রতিটি মায়োফাইব্রিলের সমগ্র দৈর্ঘ্য বরাবর এটি ঘটে থাকে, ফলে সার্কোমিয়ার দৈর্ঘ্য খাটো হয়, অর্থাৎ পেশিতন্তু সংকুচিত হয়ে যায়। এই অংশটা হচ্ছে কি শিথিল অংশ, এটা এই এই অবস্থানটা থাকে। এখানে যে মায়োসিনটা থাকে সেটা হচ্ছে কি যে এইভাবে করে টেনে নিয়ে আসছে, এই সংকুচিত হয়ে যাচ্ছে, এটা অনেক সংকুচিত হয়ে যায়। শিথিল অবস্থা এটা সংকুচিত স্থান হয়, আবার গিয়ে অ্যাক্টিন ফিলামেন্টকে টেনে নিয়ে আসে, এটা সংকুচিত হয়ে যায়। পেশি সংকোচনে ফিলামেন্টের যে স্লাইডিং পদ্ধতি সেটা। বিশ্রাম অবস্থায় পেশিকোষ যখন শিথিল থাকে তখন এর অ্যাক্টিন ফিলামেন্টের প্রান্তগুলো একে অপরকে খুবই সামান্য অতিক্রমণ বা ওভারল্যাপ করে থাকে। তবে এই সময় অ্যাক্টিন ফিলামেন্টগুলো সম্পূর্ণরূপে মায়োসিন ফিলামেন্টের উপর ওভারল্যাপ করে থাকে। অন্যদিকে সংকুচিত অবস্থায় পেশিতন্তুর অ্যাক্টিন ফিলামেন্টগুলো মায়োসিন ফিলামেন্টের মধ্যবর্তী স্থানে এমনভাবে প্রবিষ্ট হয় যাতে অ্যাক্টিন ফিলামেন্ট বেশিরভাগই পরস্পরকে ওভারল্যাপ করে থাকে। অ্যাক্টিন ফিলামেন্টকে জেড লাইনকে মায়োসিন ফিলামেন্টের পর্যন্ত টেনে নিয়ে যায়, অর্থাৎ এই যে অংশটা আছে সেটাকে এইভাবে টেনে নিয়ে আসতেছে। তীব্র সংকোচনকালে অ্যাক্টিন ফিলামেন্টগুলোতে এত জোরে টান পড়ে যে মায়োসিন ফিলামেন্টগুলো পরস্পর সংলগ্ন হয়ে যায়। অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্টের মধ্যবর্তী স্থানে আকর্ষণ বল সৃষ্টি হওয়ার কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে। আচ্ছা, নর্মালি বিশ্রামরত যখন অবস্থা থাকে সেই অবস্থানে দেখা যায় কি যে মায়োসিন এবং অ্যাক্টিন ফিলামেন্ট আকর্ষণ বলটা বাধাগ্রস্ত হয়ে থাকে। পেশিতন্তুর সার্কুলেমার বা পর্দার উপর দিয়ে যখন কার্যকরী বিভব তাড়িত হয় তখন সার্কুলেমা থেকে টি সিস্টেমের মাধ্যমে উদ্দীপনাটা টি সিস্টেমের মাধ্যমে অতি দ্রুত মায়োফিলামেন্টে পৌঁছায়। এই যে এই টি সিস্টেম এটার মাধ্যমে হচ্ছে গিয়ে এইখানে এসে উদ্দীপনাটা মায়োফিলামেন্টে, এটা হচ্ছে মায়োফিলামেন্ট, এখানে এসে পৌঁছায়। এই সময় সার্কোপ্লাজম রেটিকুলাম থেকে ক্যালসিয়াম আয়ন সার্কোপ্লাজমিক রেটিকুলাম, এই যে এগুলো সার্কোপ্লাজমিক রেটিকুলাম, এই অংশ থেকে ক্যালসিয়াম আয়ন বিমুক্ত হয়। ক্যালসিয়াম আয়ন, এই যে ক্যালসিয়াম আয়ন এগুলো হচ্ছে বিমুক্ত হচ্ছে, এই যে ক্যালসিয়াম আয়ন এটা বিমুক্ত হয়ে যায়। বিমুক্ত হওয়ার ফলে এই ক্যালসিয়াম আয়ন ফিলামেন্ট সমূহের মধ্যস্থিত আকর্ষণ বলকে সক্রিয় করে এবং পেশি সংকোচনের সূচনা ঘটায়। যখন এটা বিমুক্ত হয়ে যায় ক্যালসিয়াম আয়নটা তখন হচ্ছে কি এটা ফিলামেন্টকে ফিলামেন্ট সমূহের মধ্যস্থিত যে আকর্ষণ বল সেটাকে সক্রিয় করে পেশি সংকোচনটা ঘটায়। বিমুক্ত যে ক্যালসিয়াম আয়ন সেটা মায়োসিন এটিপিএস এনজাইমকে সক্রিয় করে দেয়। এটিপিএস এনজাইম যে স্থির অবস্থায় যখন থাকে তখন এটা হচ্ছে গিয়ে সার্কোপ্লাজমিক যে রেটিকুলামটা আছে সেটা এটিপিতে উপস্থিত ক্যালসিয়াম আয়নটাতে সঞ্চিত করে রাখে। সার্কোপ্লাজমিক হচ্ছে তড়িৎ উত্তেজনা বিস্তার লাভ করে টি নালিকা হয়ে গভীরভাবে সঞ্চারিত এই যে ক্যালসিয়াম আয়নটা এখানে চলে আসার পরে ট্রপোনিন যেটা ছিল সেই ট্রপোনিন কিন্তু এই যে এটিপিএইচটা আছে এখানে যে এটিপিএইচ আছে সেটাকে নিষ্ক্রিয় করে রাখতো। কিন্তু যখন ক্যালসিয়াম আয়নটা বিমুক্ত হয়ে যায় সার্কোপ্লাজম থেকে যখন এখানে আসে তখন ওই যে ট্রপোনিনের সাথে এই যে ক্যালসিয়ামটা যুক্ত হয়ে যায়। ক্যালসিয়াম যুক্ত হওয়ার ফলে এই যে এটিপিএইচ যেটা সেই এটিপিএইচটাকে সক্রিয় করে দেয়, এনজাইমটাকে সক্রিয় করে দেয়। এই এনজাইম সক্রিয় হওয়ার ফলে এটিপিকে ভেঙে এডিপিতে এবং এডিপিকে ভেঙে এএমপিতে পরিণত করে। এই এডিপিতে পরিণত করছে, এটিপিএসকে ভেঙে এটা এডিপিতে পরিণত হয়। এই ভাঙনের ফলে যে শক্তি উৎপন্ন হয় তা পেশি সংকোচনের কাজে ব্যবহৃত হয়।
সংকোচন শেষে ক্যালসিয়াম পুনরায় সার্কোপ্লাজমিক রেটিকুলামে ফিরে যায়। মানে এটা সংকুচিত হওয়ার পরে যে ক্যালসিয়ামটা ছিল সেটা পুনরায় আবার সার্কোপ্লাজমে ফেরত চলে যায় এবং পেশি শিথিল হয়ে বিশ্রাম বা স্বাভাবিক অবস্থা লাভ করে থাকে। অর্থাৎ হচ্ছে ক্যালসিয়ামটা আসার পরে যে ট্রপোনিনের যে স্থির পেশিতে যখন ক্যালসিয়াম আয়নের অনুপস্থিতি, মানে ক্যালসিয়াম আয়ন তখন আসেনি, অনুপস্থিত হয়, তখন অ্যাক্টিন ফিলামেন্টের ট্রপোনিনটা হচ্ছে ক্রস বিজস্ত যে এটিপি এইচ আছে সেই এনজাইমকে নিষ্ক্রিয় করে রাখে, এখানে এনজাইমকে নিষ্ক্রিয়। কিন্তু ক্যালসিয়াম আয়ন যখন সাইটোপ্লাজমে বিমুক্ত হওয়ার সাথে সাথে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে মায়োফাইব্রিলে এসে পৌঁছায় এবং এই অ্যাক্টিন ফিলামেন্টের যে ট্রপোনিনের সাথে যুক্ত যে এটিপি এইচ এনজাইম আছে সেটা ট্রপোনিন থেকে মুক্ত করে দেয়। মুক্ত করে দেওয়ার ফলে এটা এটিপি এইচ এনজাইমটা সক্রিয় হয়ে যায়। সক্রিয় এটিপি এইচ এনজাইমের কার্যকারিতায় এটিপিটা ভেঙে এডিপিতে পরিণত হয় এবং ফসফেট আয়নে পরিণত হয়। এই ফসফেট আয়নই হচ্ছে গিয়ে ফসফেট আয়ন। এই ফসফেট আয়নটাই হচ্ছে পেশি সংকোচনের শক্তিটা যোগান দিয়ে থাকে। ক্রমাগত এক একটি এটিপি এর ভাঙনে এই ক্রস ব্রিজ একবার করে আন্দোলিত হয়। এটাকে এই যে এই মায়োসিনটা যেটা সেটা হচ্ছে ঢুকে গেল, এটাকে বলা হচ্ছে কি ক্রস ব্রিজ। এরই আন্দোলনের ফলে ক্রস ব্রিজ যে অ্যাক্টিন এই ক্রিয়াস্থানে ওঠার সুযোগ পায় এবং এটিপির উপস্থিতিতে রিল্যাক্সিন যে ফ্যাক্টরটা ক্যালসিয়াম সেই আয়নকে সিস্টেমটিতে ফিরিয়ে নিলে ট্রপোনিন পুনরায় আবার এটিপি যে এনজাইমটা আছে সেই এনজাইমটাকে নিষ্ক্রিয় করে দেয় এবং হচ্ছে গিয়ে এটিপির ভাঙনটা বন্ধ হয়ে যায়। ফলে ক্রস ব্রিজের সক্রিয়তা বিনষ্ট হয়ে যায়, পেশি আবার স্থির অবস্থায় ফেরত চলে আসে। তাহলে এটা হচ্ছে কি এই মায়োসিনের যে অংশগুলো, এই যে দণ্ড, মাথার যে দণ্ড, গোল মাথাওয়ালা যে দণ্ড, সেই মাথাগুলো হচ্ছে গিয়ে লেগে যায় এইখানে এবং এগুলোকে বলা হয়েছে কি ট্রপোনিন কমপ্লেক্স। ট্রপোনিন কমপ্লেক্সে এটিপি এইচ থাকে যেটা ট্রপোনিনটা নিষ্ক্রিয় করে রাখে এনজাইমগুলোকে, কিন্তু ক্যালসিয়াম আসার পরে এটা হচ্ছে গিয়ে সক্রিয় হয়ে যায়। এটিপি এইচকে ক্যালসিয়াম ট্রপোনিন থেকে আলাদা করে দেয় এবং এটা সক্রিয় হয়। সক্রিয় হওয়ার ফলে এটা হচ্ছে গিয়ে ক্রস ব্রিজটা ঘটে যায়। এই যে সক্রিয় স্থানে এরপর ক্রস ব্রিজ ঘটে যায়। ক্রস ব্রিজ ঘটার ফলে ওই মায়োসিনের যে মাথাগুলো সেগুলো হচ্ছে গিয়ে দণ্ডগুলো সেগুলো এই অ্যাক্টিনের সাথে অ্যাক্টিন ফিলামেন্টের সাথে লেগে যায়। লেগে যাওয়ার ফলে এই যে অংশটা এরকম অংশগুলোকে এরকম করে এ স্থানে ঢুকে যায় এবং এটাকে নিয়ে আসে। নিয়ে আসার ফলে এটা আবার ছুটে যায়। ছুটে যাওয়ার ফলে আবার পিছনে যায়, শিথিল অবস্থায় গিয়ে আবার ওই পিছনে গিয়ে দুলে পিছনে গিয়ে আবার যে অ্যাক্টিনগুলো আছে সেগুলোকে এভাবে নিয়ে আসে, অর্থাৎ এইভাবে করে স্লাইড করে করে নিয়ে আসে। এই যে এই মস্তকটা এটা হচ্ছে কি ঘুরে যাচ্ছে, এটা এভাবে করে লেগেছে, এটা এভাবে করে লেগেছে, এভাবে করে নিয়ে আসছে এই অংশটা এভাবে এই পদ্ধতির মাধ্যমে। এবং এই পদ্ধতিটাকেই বলা হয়েছে কি স্লাইডিং ফিলামেন্ট, অর্থাৎ ফিলামেন্টগুলো স্লাইড করে নিয়ে আসছে। ফিলামেন্ট হচ্ছে কি মায়োসিন এবং অ্যাক্টিন ফিলামেন্ট, এই ফিলামেন্টগুলো স্লাইড করে যে নিয়ে আসার পদ্ধতি সেটাকেই বলা হচ্ছে গিয়ে স্লাইডিং ফিলামেন্ট পদ্ধতি বা পেশি সংকোচনে যে স্লাইডিং ফিলামেন্ট যে মতবাদ সেই মতবাদ এটার উপরেই প্রতিষ্ঠিত। পেশি সংকোচনে সার্কোমিয়ারে সংঘটিত এই ঘটনা সমূহ এভাবে সংঘটিত হয়ে থাকে এবং এর ফলে পেশির মধ্যে যে স্লাইডিংটা পেশির যে সংকোচন যে স্লাইডিং পদ্ধতি এর মাধ্যমে ঘটে থাকে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিপ স্টাডি, সেফ ন্যাশনালিটি।